সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের অনলাইন ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ইতিহাস বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। আছি তোমাদের সঙ্গে। আজকের ক্লাসে আমি নতুন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জোসেফ স্ট্যালিন। অনার্স চতুর্থ বর্ষের বিষয় এটি। কোড নম্বর 24-1509, রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস 1945 সাল পর্যন্ত। এই কোর্সের নবম অধ্যায় থেকে আজকে আমি আলোচনা করব জোসেফ স্ট্যালিন সম্পর্কে। আমরা এখানে জোসেফ স্ট্যালিনের ছবি দেখতে পাচ্ছি। আমরা একটু দেখব জোসেফ স্ট্যালিনের জন্ম মৃত্যু সম্পর্কে একটু ধারণা নিব, তার জীবন সম্পর্কে। জোসেফ স্ট্যালিন তিনি জন্মগ্রহণ করেছিলেন 18 ডিসেম্বর 1878 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 5 মার্চ 1953 সালে। স্ট্যালিন একজন রুশ সাম্যবাদী রাজনীতিবিদ এবং 1922 সাল থেকে তিনি 1953 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সোভিয়েত ইউনিয়নের ইতিহাসের এই সময় স্ট্যালিনের নেতৃত্বে প্রচলিত রাজনৈতিক মতবাদ, যেটি স্ট্যালিনবাদ নামে পরিচিত হয়েছিল। শুরুতে কেন্দ্রীয় কমিটির অন্যতম সচিব হিসেবে স্ট্যালিনের ক্ষমতা সীমিত ছিল, কিন্তু ধীরে ধীরে স্ট্যালিন ক্ষমতা কেন্দ্রীভূত করে নেন এবং দলের নেতা হিসেবে সোভিয়েত ইউনিয়নের শাসন ক্ষমতা তিনি কক্ষিগত করেছিলেন। স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নে কেন্দ্রীয়ভাবে পরিচালিত অর্থনীতি ব্যবস্থার প্রচলন করেন। তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের প্রায় সবটুকুই অর্থনৈতিকভাবে অনগ্রসর ছিল। স্ট্যালিনের দ্রুত শিল্পায়ন ও কৃষিকার্যের যৌথকরণের মাধ্যমে পুরো দেশটি অল্প সময়ের মধ্যে শিল্পোন্নত দেশে পরিণত হয়েছিল। কিন্তু একই সময়ে অর্থনৈতিক উত্থান পতনের দরুন বহু মানুষ দুর্ভিক্ষে মারা যায়। 1930-এর দশক স্ট্যালিন নিজের ক্ষমতা শক্ত করবার জন্য নিপীড়ন শুরু করেন, যার ফলে কমিউনিস্ট পার্টির শত্রু সন্দেহে বহু মানুষকে হত্যা করা হয় অথবা সাইবেরিয়া ও মধ্য এশিয়ার শ্রম শিবিরে নির্বাসিত করা হয়েছিল। রাশিয়ার অনেক জাতিগোষ্ঠীকে তাদের বসতবাড়ি থেকে উৎখাত করে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল। স্টালিনের শাসনকালে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয় এবং নাৎসি জার্মানির পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। স্টালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের দুই পরাশক্তির একটিতে পরিণত হয়েছিল, যা 40 বছর পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পূর্ব পর্যন্ত অব্যাহত ছিল। আমরা স্ট্যালিনের আহ, সংক্ষিপ্ত পরিচয় এবং তার কর্মপ্রণালী সম্পর্কে জেনেছি। আমরা এবার একটু দেখব সোভিয়েত সমাজের উন্নয়নের জন্য স্ট্যালিন কি কি পদক্ষেপ বা যে বিভিন্ন পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন সেগুলো সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি লেনিন এবং স্ট্যালিনের। বোঝাই যাচ্ছে সমাজতান্ত্রিক দলে এই দুইজনের খুব সূক্ষ্ম বা খুব সুন্দর সম্পর্ক ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি আহ মার্কিন প্রেসিডেন্ট এবং সেই সাথে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে স্ট্যালিন। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার ছবি, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই তিনটি দেশ কিন্তু মিত্রপক্ষের সঙ্গে ছিল। আমরা একটু দেখি স্ট্যালিন কি কি পদক্ষেপ নিয়েছিলেন। তিনি কৃষিক্ষেত্রে অবদান রেখেছিলেন বা কৃষিক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। শাসন আমলের শুরু থেকেই স্ট্যালিন কৃষির উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ করেন। কৃষির উন্নয়নের জন্য কৃষকদের জোর তাগিদ দেওয়া হয়। কৃষির উন্নয়ন করার পেছনে মূল উদ্দেশ্য ছিল যাতে রাশিয়াকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায়। কারণ স্ট্যালিন মনে করতেন যে রাশিয়াকে যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হয় তবে অবশ্যই তার কৃষি উৎপাদন বাড়ানো প্রয়োজন। এই কৃষির উন্নয়নের মূলে অপর উদ্দেশ্য ছিল যাতে এর মধ্য দিয়ে কৃষকদেরকে রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে আনা যায়। স্ট্যালিন কর আদায়ের ব্যবস্থাকে সহজ করে দেন, ভূমি থেকে ভূমিদাস প্রথা বিলোপ সাধন করেন। কৃষি উৎপাদন বাড়ানোর জন্য তিনি কৃষকদের নিকট ভূমি হস্তান্তর করেন। তিনি সর্বপ্রথম কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থার প্রবর্তন করেন। এর ফলে কৃষিক্ষেত্র উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। 1927 সালে স্ট্যালিনের উপদেষ্টা স্ট্যালিনকে বলেন যে কৃষির আধুনিকীকরণের জন্য সোভিয়েত ইউনিয়নের অতিরিক্ত 2,50,000 ট্রাক্টর প্রয়োজন রয়েছে। এর সাথে আরো প্রয়োজন হবে নতুন তেল ক্ষেত্র, কারণ নতুন ট্রাক্টরগুলোর জন্য সেখান থেকে পেট্রোলের যোগান আসবে এবং কৃষি উৎপাদন বাড়ানোর জন্য যে ফার্মগুলো তৈরি করা হয়েছে তার জন্য বিদ্যুৎ সরবরাহ করবে। তার এই পদক্ষেপ গ্রহণের ফলে কৃষির উৎপাদন প্রায় 50% বৃদ্ধি পেয়ে যায়। তবে কৃষির উৎপাদন বাড়লেও যেরকম আশা করা হয়েছিল সেরকম কৃষির উৎপাদন বাড়েনি। এর কারণ হিসেবে স্ট্যালিন ধনী কৃষকদের দোষারোপ করেন।
মোট জনসংখ্যার 60% ছিল কৃষক। কৃষকদের মধ্যে মাত্র 4% ছিল ধনী কৃষক। তাই স্টালিন ভাবলেন যে যদি কৃষকের উৎপাদন বাড়াতে হয় তাহলে কৃষিকে ধনী কৃষকদের প্রভাব থেকে মুক্ত করতে হবে। এজন্য দাপ্তরিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন তিনি। যে ব্যক্তি বা যারা ধনী কৃষকদের সাহায্যকারী হবেন তাকে গুলিবিদ্ধ করা হবে অথবা তাদের নির্বাসনে দেয়া হবে। দূরবর্তী কোনো অঞ্চলে সরকারি দলিলপত্র থেকে আরো জানা যায় যে 1930 সালের মধ্যে 20,201 জনকে নির্বাসনে দেয়া হয়েছিল। এভাবে কৃষিকে ধনী কৃষকদের প্রভাব মুক্ত করতে তিনি অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। দুর্ভিক্ষ মোকাবেলা দ্বিতীয় পদক্ষেপটি ছিল তার এটি। 1932-33 সালে সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অংশে দুর্ভিক্ষ দেখা দেয়। এক পরিসংখ্যান থেকে জানা যায় যে এ দুর্ভিক্ষে সোভিয়েত ইউনিয়নের প্রায় 5 থেকে 10 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল। যদিও এর আগে থেকেও রাশিয়ায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সে দুর্ভিক্ষের প্রধান কারণ ছিল শস্য উৎপাদন কমে যাওয়া। উক্ত দুর্ভিক্ষে প্রায় 3,75,000 থেকে 4 লক্ষ লোক মারা যায়। তবে 1932-33 সালের দুর্ভিক্ষের প্রধান কারণ হিসেবে মনে করা হয় স্ট্যালিনের ভুল নীতি। এ বিষয়ে অনেক ঐতিহাসিকও একমত পোষণ করেন, তবে কোনো কোনো ঐতিহাসিক স্ট্যালিনের ভুল নীতিকে একমাত্র কারণ হিসেবে স্বীকার করেননি। তার সাথে প্রাকৃতিক কারণকেও অনেকে যুক্ত করেছেন। অনেক ঐতিহাসিক এ দুর্ভিক্ষের পিছনে অন্যান্য কারণকে যুক্তি করে ব্যাখ্যা করেছেন। তারা মনে করেন যে 1931-32 সালের শস্য কম হওয়ার কারণ ছিল প্রাকৃতিক। এ প্রাকৃতিক কারণেই ফসলের ফলন কম হয় এবং যার ফলস্বরূপ দেখা দেয় দুর্ভিক্ষ। 1933 সালের এ দুর্ভিক্ষের অবসান হয়। এই সময় শস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। কারণ স্ট্যালিন কৃষিতে আধুনিকায়নের ব্যবস্থা করেছিল। 1947 সালে সোভিয়েত ইউনিয়ন আবারও একটি দুর্ভিক্ষ দেখা দেয়। এর প্রধান কারণ ছিল দ্বিতীয় মহাযুদ্ধ এবং প্রচন্ড খরা। কিন্তু অর্থনীতিবিদ মিকাইল এলমান মনে করেন এই দুর্ভিক্ষের প্রধান কারণ ছিল শস্য সঞ্চয়ে সরকারের অব্যবস্থাপনা। এই দুর্ভিক্ষের ফলে 1 থেকে 15 মিলিয়ন মানুষ কিন্তু মারা গিয়েছিল রাশিয়াতে। আমরা পরবর্তী পদক্ষেপটি দেখব, শিল্পায়ন। রাশিয়ার বেসামরিক যুদ্ধের পরে দেশের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে যায়। একটি গবেষণায় দেখা গিয়েছে লেনিনের নিউ ইকোনমিক পলিসি এর কারণে দেশের অর্থনৈতিক বাজারের নমনীয়তা ছিল। কিন্তু স্ট্যালিনের সময় এ ধারা অব্যাহত ছিল না। কারণ তার অর্থনৈতিক পরিকল্পনা ছিল উচ্চাকাঙ্ক্ষী, যার ফলে শিল্প ও কৃষি ব্যবস্থা একেবারে পতন হয়ে যায়। আর শিল্প ও কৃষির পতনের মানে দেশের অর্থনৈতিক অবস্থারও পতন। অর্থনৈতিক অবস্থার এমনি পতন থেকে রক্ষা করার জন্য শিল্পের উন্নয়নে তিনি পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু শিল্পের জন্য যথেষ্ট মূলধন ছিল না। এছাড়া তাদের ছিল সামান্য আন্তর্জাতিক বাণিজ্য। অন্যদিকে ছিল না কোনো আধুনিক অবকাঠামো। তারপরেও স্ট্যালিন শিল্পের উন্নয়নের জন্য দেশের সাধারণ মানুষ ও ধনী কৃষকদের বিনিয়োগ করতে বলেন। যারা বিনিয়োগ করতে রাজি ছিল না, শিল্পে বিনিয়োগ করার জন্য তাদের জোরপূর্বক বাধ্য করা হয়েছিল। এর পাশাপাশি কারারুদ্ধ সাধারণ ও রাজনৈতিক ব্যক্তিদের বিনামূল্যে শ্রম প্রদানে তিনি বাধ্য করেছিলেন। এছাড়া কমিউনিস্ট এবং কমসোমল সদস্যদের বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে স্থানান্তর করা হয়েছিল। সোভিয়েত সরকার নতুন নতুন কলকারখানা নকশা করার জন্য অনেক বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছিলেন। এছাড়া বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্ট রক্ষণাবেক্ষণ, শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান এবং বহুমুখী উৎপাদন বাড়ানোর জন্য বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। এই বিশেষজ্ঞদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আলবার্ট আলবার্ট কান, যিনি 1930 থেকে 32 সালের মধ্যে প্রায় 512টি কারখানার নকশা করেছিলেন। এসব কারখানার জন্য প্রয়োজনীয় লোকবল এবং যন্ত্রপাতির ব্যবস্থাও তিনি করেছিলেন। 1928 সালের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় লোহা ও স্টিল যন্ত্রপাতি, বৈদ্যুতিক শক্তি, যানবাহনের উপর গুরুত্ব প্রদান করা হয়। স্ট্যালিন তার কর্মীদের জন্য উচ্চ লক্ষ্যমাত্রা বেঁধে দেন। তিনি দেশের আশু অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করতে দাবি করেন যে কয়লা উৎপাদন 111%, লোহার উৎপাদন 200%, বিদ্যুতের উৎপাদন 335% বাড়াতে হবে। এই চাহিদা সপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন যে যদি দ্রুত শিল্পায়ন সম্ভব না হয় তাহলে সোভিয়েত ইউনিয়ন নিজেকে রক্ষা করতে ব্যর্থ হবে এবং পশ্চিমা পুঁজিবাদী রাষ্ট্রগুলোর আক্রমণের মুখে পড়বে। স্ট্যালিনের শিল্পায়ন পরিকল্পনার ফলে শিল্পের ব্যাপক উন্নয়ন হয়। তার সময়কালে শিল্পের উন্নয়নের ফলে অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়। তার সময়ে বার্ষিক 13.9% প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। এই শিল্পের উন্নয়নের ফলে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের সাহস পেয়েছিল এবং যুদ্ধে জয়লাভ করেছিল। মূলত স্ট্যালিনের গৃহীত নীতি সোভিয়েত ইউনিয়নকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সাহায্য করেছিল। এর পরের বিষয়টি রয়েছে বিজ্ঞান। আমরা একটু দেখব স্টালিনের বিভিন্ন পদক্ষেপ বিজ্ঞানের ক্ষেত্রে কেমন ভূমিকা রেখেছিল। স্টালিনের সময় সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানের তেমন উন্নতি হয়নি।
একেবারেই যে বিজ্ঞানের অগ্রগতি হয়নি তা আবার বললে ভুল হবে। স্টালিনের সময় রাশিয়ায় অবৈতনিক শিক্ষা চালু ছিল, যার ফলে বিজ্ঞানের উন্নয়নের সূত্রপাত হয়। অবৈতনিক শিক্ষার পাশাপাশি বিজ্ঞানের অগ্রগতির জন্য সরকারি পৃষ্ঠপোষকতাও ছিল, তবে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞান, কলা, সাহিত্য সবই ছিল স্টালিন ও তার সরকারের নিয়ন্ত্রণে। এই ছিল বিজ্ঞানের ক্ষেত্রে স্টালিনের পদক্ষেপ। পরবর্তী পদক্ষেপ ছিল তার সামাজিক সেবা। স্টালিনের শাসনামলে সমাজে উদারনীতি চালু ছিল। এই উদারনীতির কারণে সমাজের মানুষ কিছু সুবিধা ভোগ করত। সমাজের ছেলে ও মেয়েদের মধ্যে তেমন বৈষম্য ছিল না। ছেলেদের জন্য যেমন শিক্ষার অধিকার ছিল, ঠিক তেমনি মেয়েদেরও শিক্ষার অধিকার সমান ছিল। চাকরি ক্ষেত্রেও মেয়েদের সমান অধিকার ছিল, যাতে তারা তাদের জীবন ও পরিবারের উন্নতি সাধন করতে পারে। স্টালিন সরকার যেমন শিক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করেছিল, ঠিক তেমনি স্বাস্থ্য ক্ষেত্রেও অবদান রাখেন তিনি। তার এরকম অবদানের ফলেই সোভিয়েত ইউনিয়নের জনগণ সুন্দর জীবনযাপন করতে পেরেছিল। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে স্টালিনের নীতি জনগণের নিকট একটি সার্বজনীন পদ্ধতি হিসেবে গৃহীত হয়। স্বাস্থ্য খাতে তার এই নীতির কারণে জনগণ কলেরা, ম্যালেরিয়ার মতো মরণব্যাধি থেকে মুক্ত হয়েছিল। তখন এই রোগগুলোর কারণে অনেক জীবন অকালে ঝরে যেত। স্টালিন সোভিয়েত মহিলাদের জন্য হাসপাতাল, সন্তান জন্মপূর্ব যত্ন ও পরামর্শের ব্যবস্থা করে সেখানে সোভিয়েত মহিলারা নিরাপদে সন্তান প্রসব করতে পারতেন। এমন সুযোগ সুবিধা এর আগে সোভিয়েত ইউনিয়নে ছিল না। এটা ছিল তার জন্য অভূতপূর্ব একটি সাফল্য। উন্নয়নের ফলে দেশের জনগণের জীবনমান উন্নত হয়। জীবনমান উন্নয়নের মূলেই রয়েছে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে অসাধারণ সাফল্য। অনেকে ধারণা করেন যে স্টালিনের সময় যে প্রজন্ম জন্ম হয়েছিল সেই প্রজন্ম হলো শিক্ষিত প্রজন্ম। স্টালিন প্রকৌশলীদের বিদেশি প্রযুক্তি গ্রহণ করার জন্য তাদের বিদেশে শিক্ষা লাভের সুযোগ প্রদান করেন এবং নিজেদের দেশের প্রযুক্তির উন্নয়নের জন্য বিদেশি প্রকৌশলীদের নিজ দেশে আনেন। শ্রমিকরা তাদের কাজে অনেক সুবিধা পেত। তাদের উৎপাদিত পণ্যের কারণে সোভিয়েত ইউনিয়নের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সে সময় ত্বরান্বিত হয়েছিল। তো এই ছিল স্টালিনের সমাজসেবা সম্পর্কে বিভিন্ন পদক্ষেপ এবং তার অবদান। আমরা পরবর্তী বিষয়টি দেখব, সংস্কৃতি। স্টালিন জন্মসূত্রে একজন জর্জিয়ান। তা সত্ত্বেও তিনি রাশিয়ার জাতীয়তা গ্রহণ করে তিনি 1930 সাল থেকে 1940 সালের মধ্যে রাশিয়ার ইতিহাস, ভাষার উন্নতি সাধনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিলেন। স্টালিনের সময়ে সমাজে বস্তুবাদ প্রতিষ্ঠিত হয়। চিত্রকলা, স্থাপত্য, সঙ্গীত, নাটক এবং সাহিত্যের উন্নয়নের জন্য বিপ্লব, অভিব্যক্তিবাদ এবং বিমূর্ত শিল্পকলাকে নিরুৎসাহিত করা হয়। স্থাপত্য শিল্পে পুরনো নির্মাণ কৌশলের পরিবর্তে স্টালিনের সাম্রাজ্যিক ধারণা প্রতিষ্ঠিত হয়েছিল। স্টালিনের প্রণীত আইনি কাঠামো দেশীয় সংস্কৃতির উন্নয়নে সহায়তা করেছিল সে সময়। পরবর্তী পদক্ষেপটি ছিল যৌথ খামার ব্যবস্থা। স্টালিনের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরপরই কৃষিতে আধুনিকায়নের প্রকল্প তিনি গ্রহণ করেন। এর পেছনে মৌলিক উদ্দেশ্য ছিল বিদেশে কৃষির পণ্য রপ্তানি করে সেখান থেকে অর্থ আয় করা। এর ফলে প্রচলিত প্রাচীন চাষাবাদের পদ্ধতিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়, কারণ প্রচলিত প্রাচীন পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির কোনো সম্ভাবনা ছিল না। এরকম একটি প্রেক্ষাপটে স্টালিন যৌথ খামার বা যৌথ খামার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি রাশিয়ায় 25 মিলিয়ন ভূমির মালিককে ভূমিকে যৌথ খামারে পরিণত করার প্রকল্প গ্রহণ করেছিলেন। এই যৌথ খামার বিনিয়োগের মাধ্যমে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের প্রকল্প গ্রহণ করেন। তবে এই যৌথ খামার প্রকল্পের মাধ্যমে কৃষিতে উন্নয়নের পেছনে স্টালিনের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক। তিনি এ লক্ষ্যে তিনি ভূমি থেকে কর আদায়ের ব্যবস্থাকে সহজ করে দেন, ভূমি থেকে ভূমিদান প্রথার বিলোপ করেন এবং কৃষি উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিকট ভূমি হস্তান্তর করেছিলেন। তিনিই সর্বপ্রথম কৃষিতে যান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। এর ফলে রাশিয়াতে খাদ্যশস্যের দাম কমে যায়, কারণ উৎপাদনের জন্য খরচ কম হতো। এছাড়াও স্টালিন মনে করতেন যে যদি খাদ্যশস্যের দাম কমানো যায় তবে সেক্ষেত্রে শ্রমিকদের মজুরি হ্রাস করা যাবে। আদর্শগত দিক থেকে যদি যৌথ খামার ব্যবস্থা গড়ে তোলা যায় তবে সেক্ষেত্রে ভূমির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে এবং ভূমির উপর ব্যক্তি মালিকানা হ্রাস পাবে। এর ফলে রাশিয়ার সমাজতন্ত্রের মৌল আদর্শ প্রতিষ্ঠিত হবে বলেই তিনি মনে করেন এবং এক্ষেত্রে তিনি যৌথ খামার ব্যবস্থা কিন্তু এক্ষেত্রে এই পদক্ষেপটি তিনি গ্রহণ করেছিলেন। পরের পদক্ষেপটি ছিল প্রকল্প বাস্তবায়ন। এই যৌথ মালিকানা প্রকল্প বাস্তবায়ন খুব সহজ ছিল না। 1928 থেকে 30 সাল পর্যন্ত 20টি করে ছোট খামারকে যৌথ খামারে পরিণত করার চেষ্টা গ্রহণ করা হয়। এই প্রকল্প সাফল্যের মুখ দেখলে ক্ষুদ্র কৃষকদের ছোট ছোট জমি ছাড়া সকল প্রকার কৃষি খামারগুলোকে কোলখোজে পরিণত করার প্রকল্প গ্রহণ করা হয়। যে সকল ভূমিকে কোলখোজে পরিণত করা হয় সেই সকল ভূমির পূর্বতন মালিকগণও এই ব্যবস্থায় যৌথ মালিকানা পান। এই খামারে তারা যেভাবে নিজের খামারে কাজ করতেন ঠিক সেইভাবেই কাজ করতে থাকেন এবং কাজের সময় অনুযায়ী পারিশ্রমিক পেতেন। যৌথ খামার ব্যবস্থায় যথাযথভাবে পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে দলীয় ব্যক্তিদের ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। কোলখোজে
উৎপাদিত ফসল স্বল্প মূল্যে বিক্রির ব্যবস্থা তিনি করেছিলেন। 1927 সালে স্টালিনের উপদেষ্টা তাকে বলেন যে কৃষির আধুনিকীকরণের জন্য সোভিয়েত ইউনিয়নের অতিরিক্ত 2,50,000 ট্রাক্টরের প্রয়োজন আছে এবং এর সাথে আরো প্রয়োজন হবে নতুন তেল ক্ষেত্র, কারণ নতুন ট্রাক্টরগুলোর জন্য সেখান থেকে পেট্রোলের যোগান আসবে। এবং তার এই ক্ষেত্রে তার এই পদক্ষেপের ফলে দেশের কৃষি উৎপাদন প্রায় 50% বৃদ্ধি পেয়েছিল। স্টালিন ওজিপিইউ নামে এক গুপ্তঘাতক বাহিনীকে কুলাকদের নিয়ন্ত্রণ করতে লেলিয়ে দেন। প্রখ্যাত রুশ ইতিহাস বিশেষজ্ঞ আইজ্যাক ডরৎসারের মতে শেষ পর্যন্ত যৌথ খামার প্রক্রিয়া এক সামরিক তাণ্ডবে পরিণত হয়। মূলত গৃহযুদ্ধের ফলে হাজার হাজার কুলাক পরিবার লাল ফৌজের হাতে জীবন দিতে হয়েছিল, আবার অনেককে সাইবেরিয়ায় শ্রমিকের জীবনে বাধ্য হতে জীবনযাপন করতে হয়েছিল। বস্তুত 1937 সাল নাগাদ স্টালিন রাশিয়ার 99% ভূমিকে কোলখোজে পরিণত করেছিলেন। স্টালিনের পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ, বলশেভিক বিপ্লবের অর্থাৎ এর পরের বিষয়টি হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বলশেভিক বিপ্লবের পর লেনিন নব্য অর্থনৈতিক নীতি সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেনিনের মৃত্যুর পর বিরোধী দমন করে স্টালিন সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোনিবেশ করেছিলেন। তিনি একটি পরিকল্পনা প্রণয়ন করেন। তার এই নতুন পরিকল্পনাই হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 1928 সালে স্টালিন স্টালিন লেনিনের এই পরিকল্পনা আবারও নতুন করে তিনি প্রণয়ন করেছিলেন। তিনি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তিনি প্রবর্তন করেছিলেন। সেই সাথে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তিনি করেছিলেন। এই তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে কিন্তু রাশিয়াতে উন্নয়নের ধারা অব্যাহত হয়েছিল। পরের বিষয়টি আমরা দেখব সংবিধান সংস্কার বা সংবিধান প্রণয়ন। একটি সফল সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়নের আত্মপ্রকাশ করলেও তার অর্থনৈতিক সংকট চারিদিক থেকে ঘিরে রাখে। এমত অবস্থায় স্টালিনের প্রবর্তিত দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাফল্য সোভিয়েত ইউনিয়নের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনে দেয়, যার ফলে সোভিয়েত সমাজ কাঠামোতে বিরাজমান পুঁজিবাদী শ্রেণীর বিলোপ সাধন করে সেখানে সকল কিছুর উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছিল। সমাজতান্ত্রিক মতাদর্শের ভিত্তিতে সমাজে প্রতিষ্ঠিত হলেও শ্রমিক শ্রেণী প্রলেতারিয়েত কর্তৃত্ব রাষ্ট্রের উপর প্রতিষ্ঠিত হয়। কৃষক ভূমিতে আধুনিকীকরণের ব্যবস্থার মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচিত করা হয়। সমাজে বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যেও বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়। পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে জনসাধারণের রাজনৈতিক সচেতনতা গড়ে উঠেছিল। এরকম একটি রাজনৈতিক কাঠামোর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের অন্তর্গত রাজনৈতিক চরিত্রের কাঠামোগত পরিবর্তন প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে 1924 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল তার নতুন বাস্তব প্রেক্ষাপট একটি নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। 1935 সালের ফেব্রুয়ারি মাসে সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত কংগ্রেসের অধিবেশনে একটি নতুন সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে একটি প্রস্তাব গৃহীত হয়। সেই প্রস্তাব অনুসারে স্টালিনের নেতৃত্বে একটি সংবিধান প্রণয়ন কমিশন গঠিত হয় এবং উক্ত কমিশনের নেতৃত্বে একটি খসড়া সংবিধান প্রণয়ন করা হয়। তো এই ছিল স্টালিনের বিভিন্ন পদক্ষেপ। তিনি কিন্তু রাশিয়ার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং রাশিয়ার উন্নয়নে তার অবদান কিন্তু অনস্বীকার্য। জোসেফ স্টালিন জর্জিয়ান বংশোদ্ভূত হয়েও কিন্তু তিনি রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করে লেনিন পরবর্তী রাশিয়াকে কিন্তু তিনি উন্নয়নের একটি স্তরে পৌঁছে দিয়েছিলেন এবং পরবর্তীতে 1991 সাল পর্যন্ত কিন্তু সোভিয়েত ইউনিয়ন টিকে ছিল এবং সে সময় পর্যন্ত রাশিয়ার এই ডেভেলপমেন্টের পিছনে জোসেফ স্টালিনের ভূমিকা কিন্তু অনবদ্য। তো আজকের আলোচনা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই সুস্থতা কামনা করছি। সেই সাথে অনুরোধ করব তোমরা অবশ্যই বাসায় একটু পড়াশোনা করার চেষ্টা করবে। তোমাদের পাঠ্য বই থেকে তোমরা যদি জোসেফ স্টালিন সম্পর্কে পড়াশোনা করো তাহলে এই অধ্যায়টি তোমাদের জন্য সহজ হয়ে যাবে এবং সেই সাথে জোসেফ স্টালিন সম্পর্কে তোমাদের যদি আরো অনেক কোনো জানার ইচ্ছা থাকে তোমরা কিন্তু উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখতে পারো। বিভিন্ন লেখা কিন্তু তার সম্পর্কে রয়েছে, সেগুলো তোমরা নেটে পাবে। সেগুলো পড়লে কিন্তু জোসেফ স্টালিন সম্পর্কে তোমাদের সম্যক একটি ধারণা হবে। সেই সাথে আরো অনুরোধ করবো তোমরা অবশ্যই বর্তমান সময়ে করোনাকালীন পরিস্থিতিতে অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।